খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিন বয় আটক। প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব, পরদিন বসলেন এইচএসসি পরীক্ষায়। বাগেরহাটের ইসমাইলের উচ্চশিক্ষায় পাশে থাকার আশ্বাস শিক্ষকদের। নাব্য সংকট ও অবকাঠামো দুর্বলতায় সংকটে খুলনা নদীবন্দর। পণ্য খালাস কমায় কাজ হারিয়ে শ্রমিক সংখ্যা 500-র নিচে। আধুনিকায়নের প্রকল্প নেয়ার আশ্বাস। এবং মেহেরপুরে তীব্র সার সংকট, কিনতে হচ্ছে চড়া দামে। চাহিদা মতো না পাওয়ার অভিযোগ কৃষকদের। 2 মাসে বিএডিসির বরাদ্দ শূন্যের কোঠায়, দাবি ডিলারদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান ফটক সহ বিভিন্ন পকেট গেটও। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, যৌন হয়রানির বিষয়ে বরাবরই উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ধারাবাহিকভাবেই ঘটছে এমন সব ঘটনা। জড়িতদের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা। ক্যান্টিন বয়, যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে, বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে। এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, রাত থেকেই উত্তাল অবস্থায় রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীর যে বিক্ষোভ কর্মসূচি সেটি এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গতকাল রাতে বিজয় 24 হল, ছাত্রীদের যে হল রয়েছে আবাসিক হল, সেই হলে যে নিচতলার ওয়াশরুম রয়েছে, সেখানে একটি ওয়াশরুমের পাশ থেকে ভেন্টিলেটরের মাধ্যমে একটা মুঠোফোনের উপস্থিতি দেখতে পায় সাধারণ শিক্ষার্থীরা। পরে সেই কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে হলের যে ক্যান্টিন বয় ইমাম হাসান, সে এই মুঠোফোন থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের যে হলে গোসল সহ তাদের কার্যক্রমের ভিডিও সেই মোবাইলটিতে সে করত। এরপরে কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে সঙ্গত কারণেই পুরো ক্যাম্পাস এবং সেখান থেকে সেই যে ইমাম হাসান অভিযুক্তর মুঠোফোনে কিন্তু 900-র বেশি ভিডিও পাওয়ার কথা জানিয়েছে আমাদের শিক্ষার্থীরা। এবং সেই থেকে সকাল থেকে তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে হাদি চত্বর বিশ্ববিদ্যালয়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং এখানে তারা যে বিক্ষোভ সমাবেশ সেটিও অনুষ্ঠিত হবে। এবং একই সাথে শিক্ষার্থীরা কিন্তু বলছেন, তারা অভিযোগ করে বলেছেন বরাবরই যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে উদাসীন থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে এই যে ঘটনা, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তিও ঘটছে। কিছুদিন আগেও একজন শিক্ষকের বিরুদ্ধে এই একই অভিযোগ যৌন হয়রানিমূলক অভিযোগ ওঠে। সেখানে
তিনি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মেসেজ দিতেন বলে অভিযোগ রয়েছে এবং সেই ঘটনা এছাড়া এর আগেও যেসব ঘটনা রয়েছে সেই সব ঘটনাতে দৃষ্টান্তমূলক শাস্তি না হতে অপরাধীরা যাদের আসলে মস্তিষ্কের মধ্যে বিকৃতি রয়েছে তারা এই সুযোগগুলো নেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে বা ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং সেই সাথে তারা বলছেন যে ক্লাস পরীক্ষা তারা যে বর্জন করেছেন সেই কার্যক্রমে তারা আসলে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হয় তারা ফিরবেন না। এই মুহূর্তে তারা শিক্ষার্থীরা সাথে শিক্ষকরাও সংহতি প্রকাশ করছেন, সেখানে এসেছেন। এর ফলে এখন কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে বলতে হবে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর সহ অদম্য বাংলা এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে নারী শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন বিজয় 24 হল যেখানে যেটি মেয়েদের হল সেখানে কেন পুরুষ ওয়ার্ড বয় থাকবে, তারা ক্যান্টিন পরিচালনা করবে, সেই জায়গাটা তারা বলছেন যে এখান থেকে যেন নারী এবং অথবা মহিলা যে ওয়ার্ড বয় রাখা থেকে শুরু করে যেন সেখানে যারা রান্নার কাজ করবেন তাদেরকে যেন সেইভাবে সেখানে নিয়োগ দেওয়া হয়, সেই বিষয়টি তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব পালন আর পরদিন এইচএসসি পরীক্ষায় বসা। বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের জীবনের এমন নির্মম বাস্তবতা নাড়া দিয়েছে অনেককে। সংসারের হাল ধরতে শোক ভুলে দায়িত্ব পালন করা এই তরুণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। বাবাকে দাফন করেছেন কয়েক ঘন্টা আগে। রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনে চলে আসেন ইকন। পরদিন সকালে চোখের জল মুছেই বসেছেন এইচএসসি পরীক্ষায়। এমন হৃদয় বিদারক বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকন দাঁড়িয়া। মঙ্গলবার ভোরে বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া। সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, কিন্তু শোকের মধ্যেও থেমে থাকেননি তিনি। গ্রামের বাড়ি গোপালগঞ্জে বাবার দাফন সম্পূর্ণ করে রাতে বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। বুধবার সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে অংশ নেন এইচএসসি পরীক্ষায়। আমার বাবা গতকালকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমার পরিবারে 3 জন সদস্য এখন বর্তমানে রয়েছে। আমি, আমার ভাই বিকারগ্রস্ত অবস্থায় রয়েছে। কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি, ওইখান থেকে 8,000 টাকা বেতন পাই, যেটা আসলেই খুবই কম, আমার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। বাবা, মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে 4 সদস্যের সংসার। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের খরচ চালাতেন বাবা। বাবা মারা যাওয়ার সত্ত্বেও এটিএম বুথে সারা রাত জব করছে, পাশাপাশি পড়াশোনা করছে। তোর ব্যাংকের লোক আইসো, তুই যাস না। তারপরে বললো কি আমার যে এই যে অবস্থা, এখন আমার 250 টাকা যদি যায় মামা, আমার তো সংসার চালাতে হবে। খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ইকনের আর্থিক সচ্ছলতার বিষয়টি জানতেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তির পর থেকে তাকে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষকরা। পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে। চলতি বছরের মে মাস থেকে কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করছেন ইকন। এর আগে পড়াশোনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন তিনি। সময় সংবাদ, বাগেরহাট। সংকট, ভাঙা ঘাট, জেটির অভাব ও অবকাঠামোগত দুর্বলতায় সংকটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীবন্দরগুলো। খুলনা ও নওয়াপাড়ায় কমছে জাহাজ ও পণ্য খালাস, থমকে যাচ্ছে নদী কেন্দ্রিক অর্থনীতির চাকা। এ অবস্থায় বন্দর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন। নদীবন্দরের ঘাট যেন ধ্বংসস্তূপ। নদী তীরে ভয়াবহ ভাঙন, কোথাও ঘাট ধসে পড়েছে, কোথাও সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। ভৈরব নদী হয়ে মোংলা বন্দর থেকে সার, কয়লা, পাথর, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে খুলনা ও নওয়াপাড়া নদীবন্দরে জাহাজের জট লেগে থাকত। খালাসের পর যা ছড়িয়ে পড়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এখন ভাঙাঘাট, জেটির সংকট, ওপেন ইয়ার্ডের অভাব ও নাব্য কমে যাওয়ায় বড় জাহাজ নিরাপদে ভিড়তে পারছে না। এতে ব্যাহত হচ্ছে খালাস কার্যক্রম। যদি এগুলো ড্রেজিং না করা হয় তাহলে এই অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র ব্যবসা বা আমরা যাদের জাহাজ পরিচালনা করি সেগুলো পরিচালনায় অসম্ভব হয়ে পড়বে।
বন্দর এলাকায় শ্রমিকদের বড় একটি অংশের এখনো মাসের অর্ধেকটা সময় কাটে কর্মহীন। জাহাজ কমে যাওয়ায় কাজ হারিয়ে 2000-এর বেশি শ্রমিকের সংখ্যা কমে এখন 500-র নিচে। আগে কত সুন্দর কাম হইতো, আমরা এখন মাসের ভিতর সপ্তাহখানিকের মতো কাম পাই। 5 দিন করে পাই না, কাম বন্ধ। এই আমরাই থাকবো কি রে, খাবো কি করে, তাই দ্রুত ড্রেজিং, ঘাট সংস্কার, নিরাপদ জেটি ও আধুনিক কার্গো ব্যবস্থাপনা না হলে নদীকেন্দ্রিক অর্থনীতি আরও পিছিয়ে পড়ার শঙ্কা তাদের। ড্রেজিং না হলে কার্গোগুলো বসে থাকছে, বিশেষ করে রূপসা রেল সেতু, রূপসা ব্রিজ, এই দুই জায়গায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কার্গোগুলো যাতায়াত করে। যখন আমার অবকাঠামোগত উন্নয়ন হবে, মানুষ যখন নির্বিঘ্নে সহজে এবং কম খরচে মালামাল ওঠানামা করতে পারবে, তখন অন্যান্য বন্দর থেকে অবশ্যই এখানে এই দিকে খুলনা এবং নওপাড়া অংশে পণ্য বেশি আনলোড হবে। সবশেষ অর্থবছরে খুলনা নদীবন্দর থেকে 12.5 কোটি ও নোয়াপাড়া নদীবন্দর থেকে 4 কোটি 71 লাখ টাকা রাজস্ব আদায় করেছে BIWTA। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মেহেরপুরে তীব্র হচ্ছে সার সংকট। কৃষকদের দাবি পাচ্ছেন না চাহিদা মতো। যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে, যার প্রভাব পড়ছে ফসল ফলনে। ডিলাররা বলছেন গেল 2 মাসে বিএডিসির সার বরাদ্দ শূন্যের কোঠায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। খাদ্যে শস্যে ভরা ফসলের মাঠ, আবাদ হচ্ছে পাট, ধান, কাঁচামরিচ আর বাঁধাকপি। কিন্তু কৃষকের অভিযোগ, উর্বর জমিতে ফসলের লক্ষ্যমাত্রায় স্পর্শ করতে প্রয়োজন সার, তবে জেলায় নেই পর্যাপ্ত। তীব্র সংকটে যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে। জেলায় টিএসপি, এমওপি ও ড্যাপের চাহিদা বেশি। 1350 টাকার সার কিনতে হচ্ছে 2000 টাকার বেশিতে। ফসলের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই যে 2500 টাকা করে সার কিনে আমরা এই আবাদ ঘরে তুলব কি করি? 1350 টাকার সার আমরা 2000 টাকা পাচ্ছি না। এই জায়গাটা 2200 টাকা 2300 টাকা করেও তো আমরা সারের দাম পাচ্ছি। তাহলে আর আমরা কিভাবে আবাদ তুলব? সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। বিএডিসির তথ্য বলছে চলতি বছরের মে ও জুন মাসে টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারেই সীমিত। আর জুলাইয়ের বরাদ্দ নামমাত্র। যার 10 বিঘা চাষ তাকেও 1 বস্তা, যার 10 কাঠা চাষ তাকেও 1 বস্তা। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই, সারও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। এপ্রিল, মে, জুন পর্যাপ্ত সারের বরাদ্দ পাইনি। আমরা এপ্রিল মাসে পেয়েছি টিএসপি 74 বস্তা, ডিএপি 30 বস্তা এবং এমওপি 107 বস্তা। মে মাসে কোনো টিএসপি পাইনি এবং জুনেও কোনো টিএসপি পাইনি। এখানে 3 ফসল, 4 ফসল, 5 ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। বিষয়টি বিএডিসির এখতিয়ারে। অন্যদিকে বিএডিসি সারের বরাদ্দ না পাওয়ায় দুষছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সারা বছর যে মজুদ থাকে তার উপরে তাদের আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে, মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এবং এটা সম্পূর্ণ সার বিএডিসি থেকে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে বিএডিসি জাস্ট বাফার হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের কোনো সংকট দেখা দিলে সাথে সাথে বিএডিসি থেকে সেটা সরবরাহ করা হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ 58,500 হেক্টর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত যশোর খুলনা মহাসড়ক প্রধান 4টি বন্দর ও বাণিজ্যিক কেন্দ্রের পণ্য পরিবহনের প্রধান সংযোগ সড়ক এটি। প্রতিদিন শত কোটি টাকার পণ্য এ পথ ধরে পরিবহন হলেও প্রায় 1 দশক ধরে সংস্কারের নামে থমকে আছে। লাগাতার সংস্কার কাজে ক্ষুব্ধ স্থানীয় চালকরা। যশোর থেকে আবুল কালাম আজাদ ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং ভোমরা স্থলবন্দরের সংযোগকারী অন্যতম পথ যশোর খুলনা মহাসড়ক। প্রতিদিন ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এ পথে। তবে দীর্ঘ 9 বছর ধরে সংস্কারের নামে স্থবির হয়ে আছে সড়কটির প্রায় 38 কিলোমিটার অংশ।
2017 সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে কাজ শেষ হলেও স্বস্তি মেলেনি। 8-10 বছর ধরে রাস্তাগুলো ভাঙ্গা, কিন্তু করে আবার ভাঙিয়ে যায়। রাস্তার যে পরিবেশ, গাড়ির অতিরিক্ত ড্যামেজ হয়। আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আছি। আমাদের মাল পরিবহনের ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের ভাড়া বেড়ে যাচ্ছে, এইদিকে আমরা ট্রাক পাচ্ছি না মালামাল পরিবহনের জন্য। তবে সড়কটির স্থায়ী সমাধান কবে হবে সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদেরও তো চাকরি করতে হয়, তাই না? এখন আমি যদি আমার স্যারের উনি দেশে নাই, ওনার একটা অনুমতি নিলাম না, উনি ধরেন একটা অফিসিয়ালি আমার বিরুদ্ধে একটা কিছু লিখে বসলো, তো সেটা আমার সারা জীবনের জন্য অসুবিধা না, বলেন? এটা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 2017 সাল থেকে এই সড়ক সংস্কারে দুইটি প্রকল্পের মাধ্যমে 487 কোটি 33 লাখ 37 হাজার টাকা ব্যয় হয়। এছাড়া আরও দুই প্রকল্পের অধীনে 67 কোটি 19 লাখ 66 হাজার টাকার কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, যশোর। জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে ফেব্রুয়ারিতে শুরু হয় রাস্তা খোঁড়াখুড়ি। বর্ষায় নাকাল কুষ্টিয়া পৌরসভার কয়েক লাখ বাসিন্দা। তবুও বড় বড় গর্ত নিয়ে বেহাল অবস্থায় পড়ে সড়ক। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশিদের রিপোর্ট। রাস্তা কাটাকাটি, সড়ক জুড়ে খোঁড়াখুড়ি, নাকাল বাসিন্দা আর স্থানীয় ব্যবসায়ী। কুষ্টিয়া শহরের ব্যস্ততম কবি আজিজুর রহমান সড়ক চলতি বছরের ফেব্রুয়ারিতে 450 মিটার রাস্তায় ড্রেন নির্মাণের জন্য শুরু হয় খোঁড়াখুড়ি। তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পথচারী ও ব্যবসায়ী। জনদুর্ভোগের বিষয়টি এড়িয়ে 25 জুন কাজের নকশা পরিবর্তন করে পৌর কর্তৃপক্ষ। বৃষ্টি হলেই চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রাস্তাটা খুঁড়ে রাখা হয়েছে, ড্রেনের কাজ খুব ধীর গতিতে চলছে। সেদিনকে আমি এসেছিলাম, অলরেডি বৃষ্টি হচ্ছিল। সেদিন মনে হয় এগুলো চড়াটো দেওয়া ছিল না, একটা চড়াট দেওয়া ছিল। আমি ওই একটা দিয়ে পার হয়ে ওই মাথায় যেয়ে তারপরে রোড পার হলাম। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমাদের আর্থিক ক্ষতি এবং লোকজন চলাফেরা করতে পারছে না এবং রোডঘাট ভাঙা অবস্থায় আছে এবং আমাদের মালামাল বেচাকেনা করতে পারছে। প্রায় 2 মাসের অধিক হয়ে গেছে, এখনো কাজ সম্পন্ন করতে পারে না। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে। ড্রেন নির্মাণে কোনো ত্রুটি হলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। যে নিম্নমানের কাজের কথা বলছেন, নিম্নমানের কাজ আসলে হওয়ার সুযোগ নেই। এখানে যে কাজগুলো তারা করছে এবং প্রত্যেকটা আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই এখন। ওনারা সবসময় ফিল্ডে যান এবং এটা দেখেন, কোনো ত্রুটি হলে তাদেরকে লিখিতভাবে সতর্ক করা হয়। পৌরসভার তথ্য মতে 2025-26 অর্থ বছরে বড় বাজার থেকে মিল বাজার পর্যন্ত সড়কটিতে ড্রেন নির্মাণে 2 কোটি 79 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 20 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে একটি আলম সাধু সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাস যাত্রীরা আহত হন। যশোরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় জিতুকে গুরুতর আহত অবস্থায় দেখে স্থানীয়রা 999-এ ফোন দিয়ে কোতোয়ালি থানায় জানায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে সকালে নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ধারণা পুলিশের। আমরা সন্দেহভাজন সুমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছি। তার বাড়িও এই শহরের ফুলতলা এলাকায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটা বড় ছুরি এবং একটা চাকু উদ্ধার করেছি। বিভাগীয় সময় আরেকবার, প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্য নিয়ে খুলনায় প্লান্ট তৈরি করে পরিবেশ অধিদপ্তর 5 কোটি টাকা ব্যয়ে কারখানা নির্মাণ কাজ 3 বছর আগে শেষ হলেও চাকা ঘুরে নিয়ে কখনো। উপরন্তু চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া প্লান্টে জমে থাকা ময়লা আবর্জনার তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
তালাবদ্ধ গেট, মরিচাধরা যন্ত্রাংশ, ঝোপঝাড়ে ঢাকা চারপাশ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এভাবেই পড়ে রয়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টে বর্জ্য থেকে প্রতিদিন 20 টন কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 লিটার তেল উৎপাদন হওয়ার কথা ছিল, তবে চলেনি একদিনও। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় 2023 সালে এটি তৈরি করে পরিবেশ অধিদপ্তর। পরে প্ল্যানটি বুঝে নিতে খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি দেয় দফতরটি, কিন্তু কার্যক্রম চালিয়ে দেখাতে না পারায় বুঝে নিতে অস্বীকৃতি জানায় সিটি কর্পোরেশন। বদমাইশদের আড্ডাখানা সব এখানে, অতএব এটা সরকার ওয়াহিদ একদম ফালতুভাবে ফেলে রাখছে। এটার ব্যাপ্তি কেমন বাড়ানো যায় এবং এইটার সাথে সাথে এটাকে দেখে আরও কীভাবে মডেল হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে ঠিকাদার ও পরিবেশ অধিদপ্তরের গাফিলতিতেই হয়েছে এ সমস্যা। যেটি ক্ষতি হয়েছে এটি তারা ঠিক করে দেবেন, অর্থায়ন করে ঠিক করে দেবেন। আর তারপরে যদি না পারেন সিটি কর্পোরেশনের তো এটি কাজ, সিটি কর্পোরেশন বসে থাকবে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস কমাতে বর্জ্য হ্রাস, বর্জ্য পুনঃব্যবহার ও বর্জ্য পুনঃচক্রায়নের জন্য 2022 সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্লান্ট চালু না হলেও প্রকল্প ব্যয়ের সব টাকা ঠিকাদারকে পরিশোধ করেছে পরিবেশ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরেকবার। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শহরের নতুন হাটখোলা সবজির বাজারে পাইকারি পর্যায়ে লাউ প্রতি পিস 30 থেকে 35 টাকা, কাঁকরোল প্রতি কেজি 7 টাকা, টমেটো 100 থেকে 110 টাকা, মূলা 30 টাকা, ফুলকপি 7 টাকা, মরিচ 180 থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম বেশি হওয়ায় খুশি কৃষক। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে সবজি নষ্ট হওয়ায় সরবরাহ কমের কারণে বেড়েছে দাম। নতুন সবজি বাজারে আসলে দাম স্বাভাবিক হবে বলছেন তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিন বয় আটক। প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে দায়িত্ব পরদিন বসলেন এইচএসসি পরীক্ষায়। বাগেরহাটের ইসমাইলের উচ্চশিক্ষায় পাশে থাকার আশ্বাস শিক্ষকদের। এবং নাব্য সংকট ও অবকাঠামো দুর্বলতায় সংকটে খুলনা নদীবন্দর। পণ্য খালাস কমায় কাজ হারিয়ে শ্রমিক সংখ্যা 500-র নিচে। আধুনিকায়নে প্রকল্প নেয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।